হ্যালো, নমস্কার সকলকে ভারতীয় বিদ্যাচর্চার ইউটিউব চ্যানেলে স্বাগত এবং অভিনন্দন। মূলত আমরা আজকে ঠিক কিভাবে আমাদের কোনো একটা যখন আমরা সরকারি চাকরির প্রিপারেশন নিতে যাই, কিভাবে আমাদের সেই প্রস্তুতিটা শুরু করতে হয় এবং কোথা থেকে শুরু করতে হয় এই বিষয়ে আমরা তোমাদেরকে জানাবো। কেন আমি মনে হলো যে তোমাদেরকে এটা জানানো উচিত, কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে একজন ছাত্রী যাকে আমি আজ থেকে প্রায় 12 বছর আগে পড়িয়েছিলাম, ক্লাস 12-এ তাকে আমি পড়িয়েছিলাম, হঠাৎ তার ফোন পেলাম, আমার স্ট্যাটাস দেখেছে, হঠাৎ তার ফোন পেয়ে সে বলল, স্যার আমি ডিএলএড করেছি, আমি সিটেটের জন্য প্রিপারেশন নিতে চাই, কিন্তু স্যার বিয়ে হয়ে গেছে, তো কিভাবে আমি প্রিপারেশন নেব স্যার বুঝতে পারছি না, এবং কোথা থেকে আমি প্রিপারেশন নেব এটাও স্যার আমি বুঝতে পারছি না। কিন্তু আমি দেখেছি আপনি অনেক ভিডিও ছাত্রছাত্রীদেরকে হেল্প করেন, তো স্যার একটু যদি আমাকে গাইড করতেন যে কিভাবে আমি প্রিপারেশনটা শুরু করব, কারণ বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে। তো তার ফোন রাখার পর আমার মনে হলো যে এই প্রশ্নটা শুধুমাত্র আমার সেই ছাত্রীটার নয়, এই প্রশ্ন কিন্তু তার মতো, সেই ছাত্রীটার মতো হাজার হাজার ছাত্রছাত্রী যারা তোমরা দীর্ঘদিন ধরে পড়াশোনা থেকে ডিটাচড হয়ে গেছো, যারা তোমরা দীর্ঘদিন পড়াশোনার সাথে যুক্ত নও এবং যারা তোমরা নতুনভাবে পড়াশোনা করতে চাইছো, ঠিক তোমাদের জন্যই কিন্তু আমি ভাবলাম যে সকলের জন্য যদি আমি এই ভিডিওটা তৈরি করি এবং সকলকে যদি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি, হয়তো সেই ছাত্রীটার মতো হাজার হাজার ছাত্রছাত্রী কিন্তু উপকৃত হবে। তাই তোমাদেরকে কোনো একটা সরকারি চাকরির যখন আমরা প্রিপারেশন নিতে যাব, ঠিক কোথা থেকে শুরু করব এবং কিভাবে শুরু করব সেই স্ট্র্যাটেজির কথা আমি তোমাদেরকে আজকে জানাবো। প্রথমেই জানিয়ে রাখি, যারা আমাকে ব্যক্তিগতভাবে তোমরা চেনো বা যারা তোমরা আমার কাছে ক্লাস করেছো বা আমার সাথে কথা হয়েছে, তোমরা জানো প্রত্যেকটা মুহূর্তে আমি ছাত্রছাত্রীদেরকে একটাই কথা বলি, আমরা যেমন নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালোবাসি, ঠিক তেমনভাবে আমাদের পড়াশোনাটাও যেন ঠিক সেইভাবে সুন্দর সাজানো গোছানো থাকে। চাকরি পাচ্ছি কি পাচ্ছি না সেটা পরের ব্যাপার, কিন্তু আমি যে প্রিপারেশনটা নিচ্ছি, আমি যে কাজটা করছি, সেই কাজটা যেন আমার খুব সুন্দর সাজানো গোছানো থাকে। এটা আমার এটা আমার পথ, এটা আমি মনে করি সব কিছু যেন সুন্দর সাজানো গোছানো থাকে। তাই আমি যে অভিজ্ঞতা বলবো এটাই যে তোমাদেরকে ফলো করতে হবে এমন কোনো দিব্যি নয়। তোমাদের যদি মনে হয়েছে তোমরা নিজেরাই ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে বা আমি যে পথটা তোমাদেরকে দেখাচ্ছি তার থেকেও বেটার তোমাদের কাছে কোনো আইডিয়া আছে, তোমরা সেভাবে প্রিপারেশন নেবে। কিন্তু তোমরা যারা মনে করছো যে আমি যে পথটা তোমাদেরকে দেখাচ্ছি এবং সুন্দর সাজিয়ে গুছিয়ে যে পড়াশোনার পথটা দেখাচ্ছি সেটা যদি তোমাদের কাছে সহজ মনে হয়, তাহলে তোমরা আমার এই পথটাকে অবলম্বন করো। চলো দেখি স্টেপ বাই স্টেপ কি আছে। দেখো কিভাবে শুরু করবেন, সিলেবাস ভালো করে দেখুন এবং কনসেপ্ট ক্লিয়ার করুন। মানে কোনো একটা সরকারি চাকরির ক্ষেত্রে, কোনো একটা সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে যখন আমরা প্রিপারেশন নিতে যাই, ফার্স্ট আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে সিলেবাসটাকে ভালো করে জানতে হবে। সিলেবাসটাকে আমরা যদি ভালোভাবে জানতে পারি তাহলে তুমি দেখবে তোমার প্রিপারেশনের প্রায় 20% কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং সিলেবাসটাকে এমনভাবে তুমি জানবে, চোখ বন্ধ করলেই যেন প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা বিষয় যেন তোমার চোখের সামনে ভাসে। এইভাবেই তুমি সিলেবাসটাকে প্রথমে ভালোভাবে আগে জেনে নাও। মানে যেমন তেমন করে জানলে হবে না, তুমি আগে সিলেবাসটাকে ভালোভাবে জেনে নাও, চোখ বন্ধ করলেই যেন প্রত্যেকটা বিষয় তোমার চোখের সামনে ভাসে। ওকে, নেক্সট হচ্ছে সিলেবাস অনুসারে বই সংগ্রহ করো। ধরো ফার্স্ট তুমি সিলেবাস সিটেট নিয়ে প্রিপারেশন নিতে যাচ্ছ, সিটেটের আগে সিলেবাসটাকে জেনে নাও, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কি কি সিলেবাস আছে সেই সিলেবাসটাকে তুমি জেনে নাও। নেক্সট কি করবে, সিলেবাস অনুসারে তুমি টেক্সট বই কালেক্ট করো। টেক্সট বই এই কারণে তোমাকে কালেক্ট করতে হবে কারণ তুমি যদি যুদ্ধক্ষেত্রে যাও, তোমার হাতে যদি অস্ত্রশস্ত্র না থাকে তাহলে তুমি যুদ্ধ করতে পারবে না, বাস্তব ফ্যাক্ট, তাই না? তাই তুমি যখন প্রিপারেশন নিতে যাচ্ছ তোমাকে কিন্তু অবশ্যই বই পড়তে হবে, বইপত্র তোমার টেবিলে যেন নামা থাকে, তাই না? পেইলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী, তোমার পড়ার টেবিলে যেন বইগুলো নামা থাকে যে হ্যাঁ আমি সিটেটের প্রিপারেশন নিচ্ছি, আমার কিন্তু বই টই সমস্ত কিছু আছে। এই বইগুলো তোমাকে কালেক্ট করতে হবে। আর এখন যে ধরনের প্রশ্ন হয় তোমরা জানো, টেক্সট বই না পড়লে কিন্তু কোনো প্রশ্নই পাবে না কমন, তাই না? কোনো কনসেপ্টই ক্লিয়ার হবে না। তাই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এবং সাকসেস পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট বইগুলোকে কালেক্ট করতে হবে। সেকেন্ড,
থার্ড হচ্ছে বিগত সালের প্রশ্ন সংগ্রহ করুন। বিগত সালের প্রশ্ন তুমি আগে দেখে নাও, কারণ বিগত সালের তুমি যদি প্রশ্নগুলো দেখতে পেরেছো, তুমি দেখবে তোমার অনেকটা কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে ঠিক কি ধরনের প্রশ্ন হয়, প্রশ্ন সিম্পল হয় নাকি খুব জটিল হয় নাকি মডারেট হয়, এটা তোমার একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। তাই যে পরীক্ষার তুমি প্রিপারেশন নিতে যাচ্ছ, সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তুমি একটু ঘাটাঘাটি করো, সেই প্রশ্নগুলো দেখো যে ঠিক কোথা থেকে প্রশ্ন হয়, কি ধরনের প্রশ্ন হয়, প্রশ্নের গভীরতা কত দূর, ঠিক সেইভাবেই তোমাকে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। তাই তুমি 3 নাম্বার যে কাজটা করবে, বিগত সালে তুমি অবশ্যই প্রশ্নগুলো কালেক্ট করবে এবং প্রশ্নগুলো ধরনগুলো দেখবে, এমসিকিউর কি ধরনের এমসিকিউ পড়ে সেই পরীক্ষাতে, সেই ধরন বা সেই ধারণাটা তুমি আগে স্বচ্ছভাবে তৈরি করো। 4 নাম্বার হচ্ছে এবার তুমি সিলেবাস জেনে গেছো, তোমার টেক্সট বই কালেক্ট করা হয়ে গেছে, তুমি প্রিভিয়াস ইয়ার্সের বইপত্র পেয়ে গেছো। এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে একটা রুটিন তৈরি করবে। রুটিন তৈরি এই কারণে বলছি, তুমি মনে করো তুমি প্রতিদিন 4 ঘন্টা সময় পাচ্ছ, রাইট? তুমি প্রতিদিন 4 ঘন্টা বা 5 ঘন্টা সিটেটের জন্য প্রিপারেশন নিতে সময় পাবে। তাহলে সেই 4 থেকে 5 ঘন্টা তুমি কিভাবে ভাগ করবে? সকালে 1 ঘন্টা রাখলে, বা সকালে 2 ঘন্টা রাখলে, দুপুর দিকে 1 ঘন্টা রাখলে, রাত্রি দিকে 2 ঘন্টা বা 3 ঘন্টা রাখলে। এবার সকালে ধরো তুমি তোমার ম্যাথমেটিক্স পড়তে ভালো লাগে বা ইংলিশ পড়তে ভালো লাগে, তুমি সকালে 1 ঘন্টা ইংলিশের জন্য রাখলে, নেক্সট 1 ঘন্টা তুমি হয়তো জিকে পার্টের জন্য রাখলে, দুপুরের দিকে তোমার অঙ্ক ভালো লাগে, তুমি অঙ্ক রাখলে, রাত্রি দিকে অন্য 2টো পার্ট রাখলে। এইভাবে তুমি সিলেবাসটা দেখে নাও, তোমার টোটাল কতগুলো ইউনিট আছে, সেই ইউনিটটাকে তুমি সেই মতো করে ভাগ করে নাও, মানে একটা রুটিনে ভাগ করে নাও, এবং তুমি যেভাবে রুটিনটা তৈরি করবে ঠিক সেইভাবেই তোমাকে প্রতিদিন পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে। ওকে, তাহলে 4 নাম্বার আমরা পেয়ে গেলাম, আমরা রুটিন তৈরি করে নিলাম, আমরা সিলেবাস জেনে গেছি, আমরা বইপত্র কালেক্ট করেছি, আমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র পেয়ে গেছি। 4 নাম্বার আমার রুটিনও তৈরি হয়ে গেছে। এবার রুটিন তৈরি যখন হয়ে গেছে, আমি পড়াশোনা শুরু করব। নেক্সট কি বলা হয়েছে? বেসিক ক্লিয়ার করুন, তারপর গভীরে যান। বেসিক ক্লিয়ার থাকলে সহজেই বিষয় মনে রাখা যায়। মানে রুটিন তৈরি হয়ে গেছে, রুটিনে তোমার বিষয় লেখা হয়ে গেছে কি সকালবেলায় আমি আজকে চাইল্ড ডেভেলপমেন্ট পড়বো, শিশু মনস্তত্ত্ব পড়বো। শিশু মনস্তত্ত্ব যখন তুমি পড়তে যাবে, তুমি তো আগে দেখে নিয়েছো যে আমার সিলেবাসে কি কি আছে, সেই সিলেবাস অনুসারে তুমি শিশু মনস্তত্ত্ব নিয়ে একটা আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো, বেসিক ধারণা আগে তুমি তৈরি করো যে শিশু মনস্তত্ত্ব জিনিসটা কি, এটা খায় না এটা মাথায় দেয়। এই যে একটা স্বচ্ছ ধারণা শিশু মনস্তত্ত্ব, মানে এমনভাবে তুমি শিশু মনস্তত্ত্ব নিয়ে একটা বেসিক ধারণা তৈরি করো যেন 10 মিনিট বই ছাড়া তুমি কারো সামনে লেকচার দিতে পারো শিশু মনস্তত্ত্ব নিয়ে। এভাবে একটা বেসিক ধারণা তুমি তৈরি করো তোমার সিলেবাসে যেটা আছে। শিশু মনস্তত্ত্ব আমার সিলেবাসে আছে, বা আমার জিকের কোনো একটা পার্ট, ইতিহাসের যে ইউনিটগুলো আছে প্রত্যেকটা ইউনিটের একটা ওভারঅল একটা আগে তুমি ধারণা করো, তারপর তুমি ইউনিট অনুসারে আস্তে আস্তে প্রবেশ করবে, ডিপলি প্রবেশ করবে। মানে ফার্স্ট কাজ হচ্ছে তোমার বেসিক ধারণা তৈরি করা। বেসিক ধারণা যখন তোমার ক্লিয়ার হয়ে গেল, তখন তোমার যে কাজটা হচ্ছে তারপর তুমি ইউনিট ধরে একদম টপিক ধরে গভীরে তুমি প্রবেশ করো। ওকে, এইভাবে ফার্স্ট আমরা বেসিক ক্লিয়ার করব, তারপর আমরা গভীরে প্রবেশ করব। নেক্সট, খাতায় নোট করুন সুন্দর সাজিয়ে গুছিয়ে। এটা আমি প্রত্যেককেই বলি, যারা আমাদের কাছে পড়াশুনো করো, যারা আমাদের কাছে অলরেডি অনেকগুলো ব্যাচে তোমরা ক্লাস করেছো বা আমার ক্লাস তোমরা শুনেছো, ইন্ট্রোডাকশন পার্ট শুনেছো, প্রত্যেককে আমি বলি খাতায় নোট ডাউন করতে হবে। মানে তুমি ধরো সকালবেলায় আজকে শিশু মনস্তত্ত্ব পড়ছো, সেই শিশু মনস্তত্ত্ব থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো, বই তো ধরো অনেক মোটা বই হবে, সবটা তো আর তুমি খাতায় লিখতে পারবে না। তুমি যে পোর্শনটা আজকে পড়লে, ধরো 5 পাতা তুমি পড়াশুনো করলে, সেই 5 পাতা থেকে তোমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো তুমি খাতাতে লিখে রাখো। মানে প্রত্যেকটা পার্টের জন্য তুমি আলাদা আলাদা ছোট ছোট খাতা তৈরি করেছো, শিশু মনস্তত্ত্বের জন্য একটা খাতা তৈরি করেছো। এবার তোমার মনে হলো শিশু মনস্তত্ত্বের আজকের যে ইম্পর্টেন্ট পড়াগুলো সেগুলো তুমি খাতাতে একটা জায়গায় নোট ডাউন করে নাও সুন্দর করে। ওকে, এইভাবে তুমি যদি প্রতিদিন যদি 2 পাতা করে নোট ডাউন করতে পারো, তুমি মাসের শেষে হিসেব করবে তোমার কাছে 60 পাতা তোমার কাছে একটা স্টাডি ম্যাট তৈরি হয়ে যাচ্ছে। আর তুমি মিলিয়ে নেবে পরীক্ষার হলে, দেখবে তুমি যে স্টাডি ম্যাটটা তৈরি করেছো সেই স্টাডি ম্যাট থেকেই দেখবে তুমি অনেক প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তাই পড়ার সাথে সাথে আমরা কি করব, নোট ডাউন করব, মানে খাতাতে আমরা ভালো করে সুন্দর সাজিয়ে গুছিয়ে লিখে নেব। নেক্সট, 6 নম্বর স্টেপ হচ্ছে একাধিকবার পড়ুন। একটি বিষয় বারবার পড়লে সেটি মুখস্থ হয়ে যায়।
এর 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 মানে কি? এর মানে হচ্ছে খুব সিম্পল। আমি ধরো শিশু মনস্তত্ত্ব নিয়ে আজকে পড়াশুনো করেছি, আজ সকালে শিশু মনস্তত্ত্ব পড়েছি, মানে আজকে আমি 5 ঘন্টা 5টা বিষয় পড়ে নিয়েছি। এবার আগামী কালকে আমি আবার 5টা বিষয় পড়তে যাব, তখন আমি কি করব? আজকে যেগুলো আমি পড়াশুনো করেছি সেটা কালকে যখন আমি নতুন বিষয় শুরু করব, ঠিক তার আগে আধা ঘন্টা আমি গতকালকের পড়াটা একবার রিভাইজ দিয়ে দেব। মানে আজকে যখন আমি নতুনভাবে নতুন পড়া শুরু করতে যাচ্ছি, গতকালকে আমি যেগুলো পড়েছি এবং যেগুলো আমি খাতাতে নোট ডাউন করে রেখেছি সেগুলো আমি আধা ঘন্টা একবার রিভাইজ করে নেব, রিকল করে নেব। তাহলে কি হবে? তুমি নতুন পড়া পড়ছো, সাথে সাথে তোমার বিগত দিনের পড়াগুলো একবার রিভাইজ দেওয়া হয়ে গেল। তাহলে পুরাতন দিনের পড়াগুলো তুমি ভুলবে না। আর তুমি কন্টিনিউ যদি নতুন পড়া পড়তে থাকো, দেখবে একটা সময় পর দেখবে পুরাতন পড়াগুলো আবার মনে হচ্ছে সব ভুলে গেছি, কিচ্ছু মাথায় থাকছে না। তার জন্য কি করবে? যখন তুমি নতুনভাবে একটা পড়া শুরু করবে, তার আগে গত দিন যেগুলো বা গত 2 দিন 3 দিন যেগুলো পড়াশোনা করেছো সেগুলো 30 মিনিটসের মধ্যে রিভাইজ করে নেবে। আর 30 মিনিটসের মধ্যে রিভাইজ করার নিয়ম হচ্ছে, তুমি বই আর পড়তে যাবে না, তুমি যেগুলো খাতাতে নোট ডাউন করেছো সেইগুলোই তুমি একবার জাস্ট চোখ বুলিয়ে নাও, দেখবে তোমার প্রত্যেকটা বিষয় কিন্তু মাথার মধ্যে গেঁথে থাকছে। ওকে, নেক্সট, লিখে প্র্যাকটিস করুন। লিখে প্র্যাকটিস করলে সেটি ভালোভাবে মনে থাকে। মানে আমি ধরো আজকে সকালবেলায় শিশু মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করছি, শিশু মনস্তত্ত্ব পড়াশোনা মানে আমি মুখে বলে যাচ্ছি, মুখের সাথে সাথে আমার রাফলি পেনও চলছে, মানে মুখ এবং কলম, মুখ এবং হাত যেন আমার একসাথেই চলে। মুখে আমি বলছি আর এদিকে আমি রাফলি লিখে যাচ্ছি, দেখবে তোমার বিষয়টা আরো তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে এবং বিষয়টা আরো বেশি দিন তুমি মনে রাখতে পারবে। শুধুমাত্র আমি যদি পড়ে যাচ্ছি, অনেক সময় দেখবে মন অন্যদিকে চলে গেছে, আমি হয়তো পড়ছি কিন্তু পড়াতে আমার মন নেই, তোমার বিষয়টা কিছু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না। তার জন্য কি করবে? পড়ার সাথে সাথে তুমি রাফলি কলম চালিয়ে যাবে, একটা রাফ খাতা করবে, সেখানে যা খুশি তুমি লিখে যাও, মুখে বলছো সেটাই তুমি স্পিডে লিখে যাও। পড়ার সাথে সাথে লেখা করলে দেখবে পড়া লেখা, এই জন্য আমাদের বলা হয় মানে পড়ার সাথে সাথে আমাদের লেখাটাও অভ্যেস রাখতে হয়। তাহলে তুমি বিষয়টা অনেক দিন বেশি করে মনে রাখতে যেমন ভাবে পারবে, ঠিক তেমন ভাবে খুব তাড়াতাড়ি বিষয়টাকে তুমি মুখস্থ করতে পারবে। ওকে, নেক্সট, ছবি বা চিত্রের সাহায্য নিন। কিছু বিষয় ছবি বা চিত্রের মাধ্যমে সহজে মনে রাখা যায়। মানে কিছু কিছু বিষয় আছে দেখবে হয়তো ছবির সাহায্য নিলে দেখবে খুব তাড়াতাড়ি মনে থাকে এবং বিষয়টা তুমি ভুলো না, তাই না? আমরা যখন কোনো দেখবে সিনেমাগুলো দেখি, সিনেমাগুলো ধরো 3 ঘন্টার আমরা সিনেমা দেখছি, কিন্তু সিনেমাটাকে আমরা ছবিতে দেখছি বলে আমাদের পুরো জিনিসটা আমাদের মাথার মধ্যে গেঁথে যাচ্ছে। কিন্তু সেই সিনেমাটা তুমি যদি অডিও শুনো কেবলমাত্র, তুমি বিষয়টা বেশি দিন মনে রাখতে পারবে না। কিন্তু আজ থেকে 10 বছর আগে চিরদিনই তুমি যে আমার যে সিনেমা আমরা দেখেছি বা আরো যে সকল কি কোন দিকে বেশ ভালো ভালো আজ থেকে 10-15 বছর আগে যে সিনেমাগুলো চলতো, তাই না? মনের মানুষ থেকে শুরু করে অনেক কিছু সিনেমা আমরা দেখতাম, সেই বিষয়গুলো দেখো আমাদের আজও কিন্তু মনে আছে, তাই না? কারণ সেই বিষয়গুলো আমরা ছবিতে দেখেছি। তাই পড়ার সময় তুমি যদি ছবির মাধ্যমে বিষয়টাকে স্কেচ করে নাও, ছবির সাহায্য নাও, চিত্রের সাহায্য নাও, তুমি বিষয়টা আরো বেশি করে মনে রাখতে পারবে। তাই যদি সুযোগ হয় পড়ার সাথে সাথে তুমি স্কেচ করে পুরো বিষয়গুলোকে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট, নিজের ভাষায় ব্যাখ্যা করুন। পড়ার পর সেটি নিজের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করুন, এতে বিষয়টি ভালোভাবে বোঝা যায় এবং মনে থাকবে। ধরো তুমি 1 ঘন্টা শিশু মনস্তত্ত্ব নিয়ে পড়াশুনো করলে, সেই 1 ঘন্টা পড়াশুনোর পর তুমি মনে করো আমি কাউকে এবার আমি পড়াচ্ছি, ঠিক 1 ঘন্টা আমি নিজে পড়লাম, 10 মিনিটস তুমি অন্য কাউকে পড়াও। যদি স্টুডেন্ট না পাও, যদি না পাও, মনে করো যে আমার সামনে 10 জন স্টুডেন্ট বসে আছে, এই যে ধরো এখানে আমি তোমাদের জন্য এই কথাগুলো বলছি, এখানে একজন স্টুডেন্টও নেই, আমার সামনে জাস্ট একটা ক্যামেরা আছে, কিন্তু আমি মনে করছি যে আমার কাছে অনেকজন, হয়তো 15 জন স্টুডেন্ট বসে আছে, তাই আমি বলতে পারছি কথাগুলো। ঠিক তেমনভাবে তুমি যে 1 ঘন্টা পড়াশুনো করলে, সেই 1 ঘন্টাকে 10 মিনিটের মধ্যে তুমি ছাত্রছাত্রীদেরকে বোঝাও। মনে করো তোমার সামনে 10 জন ছাত্রী বসে আছে, তুমি শিশু মনস্তত্ত্ব তাদেরকে বোঝাচ্ছ, এইভাবে নিজের ভাষাতে তুমি বোঝাচ্ছ, মানে আগে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, এবার তুমি বিষয়টা ওদেরকে বোঝাও। ঠিক তেমনভাবে পড়ার সাথে সাথে প্রত্যেকটা বিষয়, যে বিষয়টা তোমার পড়া হয়ে যাবে, সেই বিষয়টা তুমি ছাত্রছাত্রীদেরকে বোঝানোর মতো করে বোঝাও, এতে দেখবে বিষয়টা আরো বেশি তোমার কাছে সহজ হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট,
পর্যাপ্ত বিশ্রাম নিন, পড়ার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম ও জরুরি। পর্যাপ্ত বিশ্রাম না নিলে পড়া মনে থাকে না, মানে আমাদের ব্রেনকে তো রেস্ট দিতে হবে। আমরা কন্টিনিউ যদি পড়াশোনা করি তাহলে আমাদের পড়া মনে থাকবে না, হ্যাং হয়ে যাবে, একটা সময় মাথা হ্যাং হয়ে যাবে, তাই না? তাই তোমরা কি করবে, 10 মিনিটস হয়তো 15 মিনিটস পড়াশোনা করলে 3 মিনিটস বা 5 মিনিটস ব্রেক নিলে, 1 ঘন্টা পড়াশোনা করলে 10 মিনিট ব্রেক নিলে, আবার 1 ঘন্টা পড়াশোনা করলে আবার 10 মিনিটস ব্রেক নিলে। টানা 1 ঘন্টা কখনোই পড়াশোনা করতে পারবে না, জাস্ট তুমি 15 মিনিট পড়াশোনা করো, 5 মিনিটের জন্য ব্রেক নাও, 20 মিনিট পড়াশোনা করো, 5 মিনিটের জন্য ব্রেক নাও, আধা ঘন্টা পড়াশোনা করো, 5 মিনিট 10 মিনিটের জন্য ব্রেক নাও। এইভাবে ছোট ছোট ব্রেক নাও আর তুমি পড়াশোনা করতে থাকো, কিন্তু কন্টিনিউ একটানা পড়াশোনা করতে যাবে না। যে স্টেজে আমরা দাঁড়িয়ে আছি সেই বাচ্চাদের মতো ব্রেন আমাদের এত ফ্রেশ নেই এখন আর, আমাদের ব্রেনে অনেক চিন্তা থাকে। তার জন্য তুমি কি করবে, আধা ঘন্টা পড়াশোনার পর 10 মিনিট রেস্ট নেবে, তারপর তুমি আবার পড়াশোনা করবে। এতে বিষয়টা তোমার আরো মানে বিষয়টাকে গ্রহণ করতে তোমার সুবিধা হবে, খুব তাড়াতাড়ি বিষয়টাকে তুমি গ্রহণ করতে পারবে। ওকে, আর কিছু আছে? হ্যাঁ, মক টেস্ট দিন। পড়ার পর মক টেস্ট দিলে নিজের প্রস্তুতি যাচাই করা যায় এবং এমসিকিউ সম্পর্কে ধারণা আরো স্পষ্ট হয়। রাইট, মক টেস্ট দিতেই হবে। কোথায় বলা হয়, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি পারফেক্ট হয়ে উঠবে। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি পারফেক্ট হবে। যে বিষয়টা তুমি পড়াশোনা করলে, ধরো আজকে সকালে আমি শিশু মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি, 1 ঘন্টা আমার কোনো একটা ইউনিট শেষ হয়ে গেছে, সেই ইউনিটের উপর এবার তুমি মক টেস্ট দাও, তুমি দেখে নাও যে আমার কতগুলো ঠিক হচ্ছে বা আমাকে কতটা আরও পড়াশোনা করতে হবে। তাই মক টেস্ট কিন্তু মাস্ট। মক টেস্ট এই কারণে দেওয়া হয় কারণ তোমার প্রস্তুতি কতটা কংক্রিট হলো, তোমার প্রস্তুতি কতটা ঠিকঠাক হচ্ছে, এটাকে যাচাইয়ের জন্য, এটাকে যাচাইকরণের জন্য তোমাকে অবশ্যই মক টেস্ট দিতে হবে। এখন মক টেস্টের জন্য প্রচুর পোর্টাল আছে, ইউটিউব আছে, প্রচুর জায়গা আছে। আমাদের বিদ্যাচর্চার অ্যাপে প্রচুর পরিমাণে ফ্রি আমরা মক টেস্ট দিয়ে রাখি, তোমরা সেই মক টেস্টগুলো দাও। তাই প্রত্যেককেই বলবো, পড়ার সাথে সাথে যখনই পড়া শেষ হবে একটা করে মক টেস্ট দেবে নিজের প্রস্তুতিটাকে যাচাই করার জন্য। ওকে, বেশ, আগের বছরের প্রশ্নপত্র সমাধান করুন, এতে নিজের প্রস্তুতি আরো মজবুত হয়। একটু আগেই বলেছিলাম, প্রিভিয়াস একদম 3rd স্লাইডে মনে হয় বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো অবশ্যই কালেক্ট করবে এবং চেষ্টা করবে সেই প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো সলভ করার জন্য। এই প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন তখনই সলভ করবে যখন তুমি মনে করবে যে আমার প্রিপারেশন প্রায় 40 থেকে 50% কমপ্লিট হয়ে গেছে, মানে 100% সিলেবাসের আমি 50% কমপ্লিট করতে পেরেছি, তখনই তুমি এই প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে। নতুবা প্রথম দিন থেকেই তুমি যদি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র সলভ করার চেষ্টা করো, তোমার নাম্বার কম আসবে এবং কনফিডেন্স দেখবে তোমার কমে যাবে। তোমার একটা সময় গিয়ে মনে হবে আমি মনে হচ্ছে আর পারবো না। তাই আমি প্রত্যেককে বলি, কখনোই ফুল মক টেস্ট দিতে যাবে না, প্রথমে ছোট ছোট মক টেস্ট দাও, তারপর তুমি ফুল মক টেস্ট দাও। ঠিক তেমন ভাবে কখনোই প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন প্রথমেই সলভ করতে যাবে না, আগে তোমার প্রস্তুতি 30%, 40%, 50% কমপ্লিট হয়ে যাক, তারপর তুমি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো সলভ করতে শুরু করো। ওকে, তো এইভাবে যদি আমরা পড়াশোনাটা শুরু করি স্টেপ বাই স্টেপ যদি আমরা পড়াশোনাটাকে শুরু করি, প্রথমে আমরা সিলেবাস জানবো, তারপর আমরা টেক্সট বই কালেক্ট করব, তারপর আমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন দেখব, তারপর আমরা রুটিন দেখব, তারপর আমরা বেসিক ক্লিয়ার করব, তারপর আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাব, তারপর আমরা কি করব, দেখি কি কি রয়েছে, একবার আমরা দেখিনি। হ্যাঁ, বেসিক ক্লিয়ার করার পর আমরা খাতায় নোট ডাউন করব, খাতায় নোট ডাউন করার পর একাধিকবার একটা বিষয়কে আমরা বারবার রিভাইজ করব। নেক্সট হচ্ছে লিখে প্র্যাকটিস করব, নেক্সট হচ্ছে ছবি বা চিত্রের সাহায্য নেব, নেক্সট হচ্ছে নিজের ভাষায় আমরা ব্যাখ্যা করব, মানে কাউকে আমরা বোঝাবো, নেক্সট হচ্ছে আমরা রেস্ট নেব, নেক্সট হচ্ছে আমরা মক টেস্ট দেব। এইভাবে, এবং লাস্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে আগের বছরের প্রশ্নপত্র সমাধান করব। ওকে।